জি, আমি এতিম। আমার আম্মু আব্বু নেই, তবে কখনো খারাপ শিক্ষা পাইনি। আমি চোখের পানি মুছে এতিমের আবার বড় বড় কথা। ভাগ এখান থেকে। কলেজের সব থেকে বড় স্টাইলে চলা মেয়েটা আমায় দূর দূর করে তাড়িয়ে দিল। আসলে হয়েছে কি, আরে আসুন ঘটনাটা এমন। আগে পরিচয়টা দিয়ে ফেলি। আমি হলাম অভ্র নীল। ছোট থেকেই আম্মু আব্বুর আদর পাইনি, কারণ তারা দুজনেই আমায় ছেড়ে চলে গেছে। আমি জানি না আমার আব্বু আম্মু বেঁচে আছে কিনা, তবে আজ জীবনের 20টা বছর পার হয়ে গেল, কখনো তারা আসেনি। যেইখানে থাকুক, তারা যেন সর্বদা ভালো থাকে। আমি বেসিক করছি, প্রতিদিনের মতো সকালে টিউশনি সেরে কলেজে এলাম। আবার গোসল করা লাগে না, কারণ ওভাবে এইসব করতে পারি না। কলেজ থেকে গিয়ে করব কষ্ট হলেও। আমি টিউশনি পড়ালে আমার মতো আরও কিছু এতিম ছেলে মেয়ে আছে, যাদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারবো। তাই এসব ভেবে এইসবের কথা মনে থাকে না। আপন ভাই বোনের থেকে ওরা আমার কাছে অনেক বেশি। কলেজে আসবো বলে হেঁটে হেঁটে আসছি, কারণ আমার অটোতে চাপলে চলবে না। কারণ আমার অটোর ভাড়ায় যদি একজনের আধা প্যাট খাবার হয়, এটাই অনেক। রাস্তায় আসতে আসতে দেখি আমার সে একটা ভাই আর বোন রাস্তায় আবর্জনা কুড়াচ্ছে, মানে প্লাস্টিক। আমি ওদের আগেও বকা দিয়েছি, আর আজ অনেক রেগে গেলাম, কারণ আমি ওদের মানুষের মতো মানুষ করতে চাই। কেউ যেন না বলতে পারে ওরা এতিম। ওরা অশিক্ষার অন্ধকারে এখনো নির্যাতিত হয়ে আছে। আমি ওদের কাছে গিয়ে ওই দুজনের কান টেনে ধরে, হই, তোদের ব্যাপার কি? এইখানে কি করস? দুইজনই ভয় পেয়ে বলল, অব্র ভাইয়া, তুমি? জি, আমি। তোরা এত রোদের মধ্যে বাইরে কি করস? হুম? ওদের একজনের নাম রায়হান আর একজনের নাম রিয়া। রায়হান কান্না করতে করতে, আমরাও চাই উপার্জন করতে কিছু। কতদিন তোমার টিউশনের টাকায় আমাদের লালন পালন করবে? তোমার তো কলেজ খরচও ওতে হয় না। এটা বলে মাথা নিচু করে দিল। আমি কথাটা শুনে খুশি হলাম। এতটুক ছেলেও বুঝে গেছে। তবু আমি মেজাজ দেখিয়ে, তো আমি তোদের বড় ভাইয়া, তাই না? আমি কি করব না করব তোদের কেন বলতে হবে? রিয়া আমায় দেখে হাসছে, কারণ ওর বয়স মাত্র 7 বছর। আমি রিয়াকে কোলে তুলে, ওই পিচ্ছি, হাসিস কেন? রিয়া একটা আঙুল তুলে একটা আইসক্রিম টোলারের দিকে দেখালো। দেখলাম একটা পিচ্চি হাসছে ওকে দেখে। ওই পিচ্চিটার হাতে আইসক্রিম আছে একটা। আমার দেখে মনটা কেমন খারাপ হয়ে গেল। পকেটে টাকাও নেই তেমন। তবু আমি ওদের নিয়ে দুজনের হাতে 2টা আইসক্রিম ধরিয়ে দিলাম। রিয়া আহাদের খুশি হয়ে আমার মুখে আইসক্রিম পুরে দিয়ে, এই অভ্র, খা খা। আমি রিয়ার দিকে তাকিয়ে খুব হাসলাম। রিয়াকে নামিয়ে দিয়ে, এ রায়হান, সোজা বাসায় যাবি, আমি কলেজ শেষ করে ফিরছি। আচ্ছা অভ্র ভাইয়া। আমি দুইজনের কপালে আমি চুমু খেয়ে কিছুটা এগিয়ে দিয়ে এলাম। কলেজে ঢুকতেই ওই স্টাইলিশ মেয়েটা সবাইকে প্রতিদিন র্যাগিং করে। আজ আমার পালা পড়লো। এই এই, ওই পোলা, এদিকে আয়। আমি কথাটা না শোনার ভান করে আমি চলতে থাকলাম, আবারও চিৎকার করে। এই পোলা। এবার আমি ভেবেই দেখলাম, এখন না গেলে এর থেকে বেশি খবর আছে। আমি এইখানে পড়াশোনা করতে এসেছি, এখন সব লিডারদের হাতে পাশ ফেল, কলেজ থেকে বের করে দেওয়া। আমি চোখ তুলে, জি ম্যাম, আসছি। আমি ওই মেয়েটা মানে ফারিয়ার কাছে যেতেই ফারিয়া চোখ থেকে চশমাটা খুলে মাথায় রেখে, কি ব্যাপার? আমি যে এতক্ষণ ডাক দিছি, কোনো খেয়াল নেই যে? না না, তেমন কিছু না। না না, মানে? হ্যাঁ হ্যাঁ, মানে আমি শুনতে পাইনি। ও, তার নতুন অ্যাডমিশন মনে হচ্ছে। না। তবে দেখতে পাই না কেন তোরে কলেজে? নাম কাটিয়ে দেওয়া লাগবে দেখি। কথাটা শুনতেই আমার কেমন শরীরের প্রতিটা লোম কেঁপে উঠল। না ম্যাম, এরকম করবেন না, অনেক কষ্ট করে কলেজের ফিস দিয়ে অ্যাডমিশন নিয়েছি। ফারিয়া কিছুটা হেসে সে তো বোঝাই যাচ্ছে। এটা বলে নাকে হাত দিয়ে, ইস, কি দুর্গন্ধ তোর শরীরে। দূর হ। ছি ছি ছি। সবাই আমাকে দেখে কেমন যেন করতে লাগলো। একজন আবার ব্যাগ থেকে একটা পারফিউম বের করে আর জামায় লাগিয়ে দিয়ে, এই, এটা তুই নিয়ে যা। তোর যা সামর্থ্য দেখে মনে হচ্ছে তুই একটা পারফিউমও কিনতে পারবি না। হ্যাঁ, যেটা বলেছে সেটা ঠিক। আমি কলেজে এসেছি ঠিক, তবে পায়ের চটি, একমুখ গোফ দাড়ি আর মাথা ভর্তি চুল নিয়ে কখন এইসব কাটবো বলেন?
সারাটা দিন টিউশনি করে সে রাত 10টায় বাসায় ফিরে। আমি পারফিউমটা না নিয়ে, না ভাইয়া আমার পারফিউম লাগবে না। ওদের মধ্যে একটা মেয়ে, এই তোরা চুপ করবি? এইবার মেয়েটা আমার দিকে তাকিয়ে, এই আপনি যান তো এখান থেকে। সাথে ফারিয়া। ওলে বাবালি, ওই জন্য বুঝি দরদ হচ্ছে তোর নীলা? ওই মেয়েটার নাম নীলা, বেশ দেখতেও ভালো। তবে এতদিন কলেজে আসছি, কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে ভালোভাবে তাকাইনি। যদি কোনো রকম বিচার দিয়ে আমায় কলেজ থেকে বের করে দেয়, আমি এসেছি আমার ড্রিম সাকসেস করতে। আর এখানকার প্রায় 90% ছেলে মেয়ে তো কলেজে আসে বাপের টাকায় ফুটানি দেখাতে, হাতে একটা করে আইফোন আর ডিএসএলআর। মাঝে মাঝে আমারও ইচ্ছে করে এইসব কিনে নিজের ইচ্ছাগুলো পূরণ করি। তখন আমার এতিম ভাই বোনগুলোর কথা মনে পড়ে যায়। ক্লাস শেষ করে আমি কলেজের গেটের বাইরে থেকে ঠিক বাইরে বের হব, তখনই ফারিয়া চিৎকার করে। এই দীপ শোন। আমি মাথা নিচু করে সামনে গিয়ে, জি ম্যাম বলুন। ব্যাগ থেকে গাড়ির চাবি কাঠিটা বের করে এই যা তো, গ্যারেজ থেকে গাড়িটা আমার বের করে নিয়ে আয়। আমি ফারিয়ার এমন ব্যবহার দেখে আশ্চর্য হয়ে গেলাম। একটা মেয়ে এমন হতে পারে? তখনই একটা ছেলে হেসে হেসে, ফারিয়া, তুইও না টাকার অঙ্কটা আগে বল, তারপর তো ও গাড়ি কিনে আসবে। ফারিয়ার সাথে সাথে আমার দিকে কিছুটা খুচরা কয়েন আমার দিকে ছুড়ে দিয়ে, যা গাড়ি বের করে নিয়ে আয়, নেক্সট এখান থেকে তুলে নিবি। সাথে সাথে আমার চোখের কোণে পানি এসে গেল। আমি চোখের পানি মুছতে মুছতে, আচ্ছা আপনাদের কি এই শিক্ষা দিয়েছে আঙ্কেল আন্টিরা? এই কথাটা বলতে ফারিয়া আমায় একটা লাথি মেরে ফেলে দেয় মাটিতে। আর রেগে, ইউ রাস্কেল, তোর মতো এতিমের সাহস কিভাবে হয় আমার আম্মু আব্বু তুলে কথা বলা? আমি আরো কান্না করতে করতে, জি আমি এতিম হতে পারি, আমার আব্বু আম্মু নেই, তবে কখনো কারোর কাছে খারাপ শিক্ষা পাইনি। ছেলেটা বলল, এই ফারিয়া, চল তো, এর মতো ছেলেদের সাথে মুখ না লাগাই ভালো। ইস বাবা গো, ছি কত খ্যাত। এটা বলে ওর বয়ফ্রেন্ড আমার বুকের উপর পা মারে চলে গেল। আর ফারিয়া, এতিমের আবার বড় বড় কথা, যা ভাগ এখান থেকে। আমি একটুও মনে দুঃখ পেলাম না, কারণ শত দুঃখ কষ্টের পর সাফল্য অর্জন। কষ্ট না করলে বিনা পয়সায় কিছুই মেলে না ভাইরে, সব টাকার খেলা, সব টাকারই মায়া। আমি উঠে জামা প্যান্টটা ঝাড়তে লাগলাম, তখনই নীলা স্কুটি নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। আমি কিছুটা ভয় পেয়ে মুখ লুকিয়ে নেওয়ার চেষ্টা করতেই এই অভ্র শোনেন। তার মুখে মিষ্টি বাণী শুনে আমি কিছুটা চমকে গেলাম, কারণ ফারিয়ার বান্ধবী এত মধুর সুরেই আমার সাথে কথা বলবে। আমি নীলার দিকে না তাকিয়ে চলতে শুরু করলাম। নীলা আমার সামনে স্কুটিটা লাগিয়ে, এই শুনতে পান না নাকি? আমি ভয়ে, হ্যাঁ হ্যাঁ একটু কম শুনি। ওই যে দেখুন না, তখন ফারিয়া ডাকছিল, শুনতে পাইনি, আবার আপনিও। ও আচ্ছা আচ্ছা, একটা কথা আক্স করবো আপনাকে। জি। তখন যে দুটো পোলারে আইসক্রিম কিনে দিলেন, ওরা কে হয় আপনার? ভাই বোন? আপনার তো আব্বু আম্মু নেই, তাই না? ওরা কি আপনার নিজের ভাই বোন নাকি? নিজের নাই, তবে ওরা নিজের আপন ভাই বোনের থেকেও কম কিছু না। আমি আসি এখন ভাই। নীলা আবারও ডাক দিল। এই যে শুনেন না। আবার এখন শুনলে হবে না ম্যাম, আমার পথ চেয়ে সবাই বসে আছে এখন। কেন? আমি খাবার নিয়ে গেলে তবে ওরা দুমুঠো খেয়ে শান্তি পাবে। মেয়েটা যেন কেমন একটু রিয়্যাক্ট করে। তুমি ওদের কাছে থাকো, ওই এতিম বাচ্চাগুলোর কাছে। আমি হেসে হেসে নীলার কাছে এসে, ম্যাম একটা কথা বলবো, যদি কিছু মনে না করলে? হুম, বলেন। আপনি ওই ফারিয়া আপুদের মতোই ভেবেছিলাম, আপনি ওদের থেকে আলাদা, সবাইকে সম্মান দিতে জানেন, কিন্তু এখন বুঝলাম আপনারা কেউ ভালো না। নীলা আমতা আমতা করে, অভ্র শোনেন, আমি কি বলতে চাইলাম। আমি কোনো কথা না শুনে কলেজ থেকে বাইরে বেরিয়ে চলে এলাম। পৃথিবীতে এতিমের কোনো সম্মান নেই, কারণ তাদের আম্মু আব্বু নেই, নিজের অবস্থান নেই বলে। মাথায় বিভিন্ন চিন্তা, আমার মাথাটা কেমন যেন একটা হয়ে গেল। একটা হোটেলে খাবার কিনে বাসার দিকে এগোচ্ছি, হঠাৎ একটা ডাস্টবিন থেকে একটা বাচ্চার কান্না শুনতে পেলাম। আমার বুকটা কেমন থরথর করে কেঁপে উঠল। আমি খাবারগুলো হাত থেকে ব্যাগে কুড়িয়ে নিলাম এবং ডাস্টবিনের পাশে গিয়ে যেটা দেখলাম সেটা আর বলার বিষয় না। সমাজটা আজ খারাপ মানুষে ভরে গেছে। একটা রক্তমাখা শিশু আর তার আম্মুর আদরের কোল পেতে সে ছটফট করছে।
আমি তাকে দেখে সাথে সাথে ডাস্টবিন থেকে তুলে আমার বুকে জড়িয়ে নিলাম। হায় রে দুনিয়া, এটাই প্রেমের পরিণতি। আমার গায়ের পুরনো জামা খুলে বেবিটার সারা শরীর আস্তে আস্তে পরিষ্কার করে ওর কপালে একটা চুমু খেয়ে, তুইও আমার মতো আজ থেকে এতিম, তবে এই তোর বড় ভাই থাকতে তোর কোনোদিন কষ্ট পেতে দিব না। এটা বলে ওর দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিলাম। শিশুটা মায়ের দুধ পান করার জন্য ছটফট করছে। আমি শিশুটাকে আমার কোলে তুলে দৌড় দিলাম বাসার দিকে। কিছুটা যেতেই দেখি শিশুটা ঘুমিয়ে পড়ছে কান্না করতে করতে। আমি এবার হাঁটছি আর ভাবছি, সমাজের সেক্সটা এখন ভালোবাসার রূপ হয়ে দাঁড়িয়েছে। কেবলমাত্র শরীরের চাহিদা পূরণ করার জন্যই একে অপরের ভালোবাসা জর্জরিত হয়ে, এবং তার ফলাফল স্বরূপ এই যে আপনাদের চোখের সামনেই তো আছে। প্রতিটা ভালোবাসার মানুষের জানাই প্লিজ এমন করবেন না। দেখুন, আজ ভালোবাসার ফলে একটা শিশু এতিম। তার আজ ডাস্টবিনের জায়গা না হয়ে মায়ের কোলে জায়গা হওয়া উচিত ছিল। কিন্তু ভালোবাসা চাহিদা মেটাতে মেটাতে আমাদের সমাজ আজ অনেক পিছিয়ে রয়ে গেছে। কিছুক্ষণের সেক্সুয়ালি মুভমেন্টকে এনজয় করতে গিয়ে এমন কিছু কাজ করছেন। আর হ্যাঁ, যারা বলেন ছেলেরা রূপের জন্য ভালোবাসে, শুধু হোটেলে নিয়ে যায়, সেই আপুদের বলে রাখি, আপনার শরীরের খিদে না থাকলে আপনি ওই 14ই ফেব্রুয়ারি ভালোবাসার মানুষটার সাথে লজে কিংবা ফ্ল্যাটে উঠতেন না। দেখুন, ভালোবাসা মানে এই নয় যে তাকে সবকিছু দান করতে হবে। থাক, যারা এইসব বোঝে তারাই ঠিক বুঝে যাবে। তবে সব কপালদের অসম্মান করছি না। এমনও কপাল আছে তারা শারীরিক চাহিদা একে অপরের মেটাই, আবার বিয়েও করে নেয়। তবে ইসলাম ধর্মে এসব বিয়ের আগে হারাম। এসব ভাবতে ভাবতে বাসার সামনে এসে দাঁড়াতেই সব উঠে আসলো, এবং আমার হাতে শিশুটাকে দেখে তারা খুশিতে আমার কোল থেকে টেনে নিল ওদের কোলে আর চিৎকার করে। ভাই এসেছে আমাদের ভাই। আমি ওদের দিকে হাসি মুখে তাকিয়ে, এই শোন, খাবারগুলো ধর, আমি এখন তোদের ভাইয়ের জন্য দুধের ব্যবস্থা করি। আর হ্যাঁ, আজ তোদের ভাইয়ের জন্মদিন, তাই আজ মাংস ভাত রাতে। সবাই শুনে আমার খুশিতে আটখানা হয়ে গেল, কারণ মাংস খুব কম সময় খাওয়াতে পারি। প্রতিদিন তো এক খাবার সবজি ভাত। বলেই তো দিলাম বড় মুখ করে, কিন্তু টাকা পাবো কই? আবার ও দুধের টাকা। এটা ভাবতে ভাবতে আমি একটা শার্ট পরে বাইরে আসতেই দেখি নীলা স্কুটি নিয়ে দাঁড়িয়ে আছে ঠিক আমাদের বাসার সামনে। তাহলে কি আমায় ফলো করছিল নীলা? দূর, আমায় কেন ফলো করতে যাবে? আমি এবার নীলার সাইড দিক থেকে পার হওয়ার সময় নীলা আমায় ডাক দিল। ওই খ্যাত পোলা। আমি কোনো সাড়া না দিয়ে মাথায় 100 চিন্তা নিয়ে আমি চলতে থাকলাম। চলতে চলতে এক মুদির দোকানে পৌঁছে পকেট থেকে মানিব্যাগ বের করে দেখলাম, জানি বেশি টাকা নেই, ওদের ভাইয়ের জন্য দুধ নিতে হবে। পকেটে মাত্র 250 টাকা পড়ে আছে। মুদির দোকানে গিয়ে একটা দুধের প্যাকেট নিলাম। দাম নিল 230 টাকা, আর মাত্র 20 টাকা আছে। আমি মাথা নিচু করে চলতে থাকলাম। খুব মন খারাপ হচ্ছে আজ। ওদের বলেও দিলাম যে মাংস ভাত আনবো আজ, কিন্তু টাকা কোথায় পাবো? দুধটা ওদের দিলাম এবং বললাম, এই রায়হান, সিয়াম, শোন এদিকে। ওরা ছুটে এসে দুধটা নিয়ে যা আর খাওয়াই দে। আমার টিউশন আছে, আমি টিউশন ছেড়ে আসছি, ওকে? আচ্ছা ভাইয়া। আমি এবার বাসা থেকে টিউশনের উদ্দেশ্যে বের হলাম। ভাবছি, যদি হোটেলওয়ালাও ধার দেয়, তাই সোজা হোটেলের মালিকের কাছে গিয়ে, ভাইয়া। কি চাই? জি ভাইয়া, আমি তো প্রতিদিন আপনার হোটেল থেকে খাবার নিয়ে যাই। তো মেজাজ দেখে মনে হচ্ছে ধার দেবে না। না মানে? মানে কি, জলদি বল। মানে ভাইয়া, আজ একটু মাংস ভাত নিয়ে যেতাম। যদি আপনি ওই মাংস ভাতের টাকাটা ধার রাখেন, আমি 2 দিন পরে দিয়ে দিব। হোটেলের মালিক আরও মেজাজ দেখিয়ে, এখানে মাগনায় কোনো জিনিস পাওয়া যায় না, টাকা নিয়ে আয়, মাল নিয়ে যা। এটা বলে আমায় দূর দূর করে তাড়িয়ে দিল। এরকম ব্যাপার দেখে আমি খুবই বিষণ্ণ মনে রাস্তায় চলতে থাকলাম। তারপরেই মনে হলো, আরে আজ তো মাসের 1 তারিখ, তার মানে আজ টিউশনের স্যালারি পাবো, ওইখান থেকে খাবারটা নিয়ে নিব। আমার মুখটা এখন উজ্জ্বল হয়ে উঠল হালকা। আমি টিউশনে পড়াতে পড়াতে লক্ষ্য করছি অভিভাবকদের, কিন্তু কেউ কাছে আসছে না যে বলবো বলে। প্রায় 2 ঘন্টা পড়ানোর জায়গায় আজ 4 ঘন্টা পড়ালাম, কিন্তু স্যালারির কোনো কথাই আসলো না। আমি মুখ ফুটে না বলতে পেরে সোজা বাসার বাইরে চলে এলাম। রাস্তায় হাঁটছি, এখন মাঝে মাঝে রাস্তার ওপাশে তাকাচ্ছি আর দেখছি একে একে সব কাপলদের ভিড়।
কেউ কারোর হাত ধরে বসে আছে, কেউ কাউকে চিবুকে চুম্বন করছে, কেউ বা জড়িয়ে ধরে বসে আছে। রাস্তায় কিছু বয়স্ক লোক তাদের নিয়ে সমালোচনা করছে, আবারও তারা মাথা নিচু করে তাদের চোখ এড়িয়ে চলেও যাচ্ছে। হায়রে দুনিয়া, কি ভালোবাসা আজ! হঠাৎ আমার যেন কেমন একটা হাত লাগলো। একটা দেওয়ালে ঘেঁষে বসে যাওয়ার চেষ্টা করতেই গেল আমার প্যান্টটা একটু হাঁটুর উপরে কাপড়টা ছিঁড়ে। মাত্র একটা প্যান্ট আমার, আর ছিঁড়বেই না কেন? কতদিন আগে এই প্যান্টটা ফুটপাত থেকে নিয়েছিলাম। আমি চুপচাপ বসে রইলাম। পকেটে মাত্র 20 টাকা আছে, তাতে কি হবে? আমি ওদের গিয়ে কি জবাব দিব? প্রায় এখন বাজে রাত 12টা। আমি ঘুমিয়ে পড়েছি। এসব কথা চিন্তা করতে করতে হঠাৎ কে যেন আমায় লাথি মারতে মারতে এই ওঠ ওঠ। আমি চোখ খুলতেই দেখি পুলিশ। আমি ভয় পেয়ে জি 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 স্যার। কি সমস্যা এখানে? কি এত রাত পর্যন্ত? আর মাস্ক কোথায়? আমি তো পুরোই ভয়ে কাঁপছি। জি 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 স্যার, একটু ঘুমিয়ে পড়ছিলাম। ও, তা মাস্ক কোথায়? আমি মাথা নিচু করে, জি স্যার, মাস্ক নাই। হঠাৎ কাকে যেন ডেকে বলল, এই এর কাছে 300 টাকা ফাইন নে, মাস্ক নেই বলে। হায় আল্লাহ, 300 টাকা আমি পাবো কই? মাত্র একটা মাস্ক না থাকার জন্য? এই শহরে টাকার মূল্যটাই বেশি কোনো মানুষের থেকে। এবার আরেকটা পুলিশ এসে এই টাকা দে। আমি থমকে গিয়ে পুলিশের দিকে তাকিয়ে, জি 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 স্যার, আমার কাছে টাকা নেই। টাকা নেই মানে? জি স্যার, আমার কাছে 1 টাকাও নেই। সাথে সাথে আমায় একটা লাঠির বাড়ি দিয়ে টাকা নেই? বাড়ি পড়লে সব টাকা বের হয়ে আসবে। আমি আবারও পুলিশের দিকে তাকিয়ে হাত জোর করে, বিশ্বাস করুন স্যার, আমার কাছে কোনো টাকা নেই। আগের পুলিশটা এসে, কি হলো, টাকা নিল? না স্যার, টাকা দিচ্ছে না তো। আগে ওই পুলিশটা এসে আমার গালে একটা জোরে থাপ্পড় মেরে, টাকা নেই তো মাস্ক পরিসনি কেন? লাঠি বাড়ি দাও, ও টাকা দেবে না, ওর বাপ দেবে। পুলিশটা আমি অনেক লাঠি বাড়ি দিল। আমি চিৎকার করে কান্না করতে লাগলাম আর ভাবতে লাগলাম, হে আল্লাহ, আমাদের মতো এতিমদের এরকম কষ্ট সহ্য করা লাগে? প্লিজ আল্লাহ, জবাব চাই তোমার কাছে, জবাব দাও। টাকা মানুষের কাছে সব কিছু। পুলিশগুলো একটু আমার চোখের আড়াল করতেই আমার ব্যথা পা নিয়ে দৌড় দিলাম পুলিশগুলোর কাছ থেকে। কিছুদূর এসে একটা অন্ধকারে দাঁড়িয়ে আছি আর হাঁপাচ্ছি। কোনো বাতি জ্বলছে না আশেপাশে। আমার বাম পাটা খুব জোরে যন্ত্রণা করছে। আমি আবারও দেওয়াল ঘেঁষে বসে পড়ল। খুব চিন্তা হচ্ছে, ওরা আজ রাতে আমায় নিয়ে যাওয়ার মাংস ভাত আশায় বসে আছি। বাট শালা একটা কাজও ভালোভাবে করতে পারি না। আজ ওদের মন ভেঙে যাবে। আজ ওদের পেটে ভাতও শান্তিমতো দিতে পারবো না। এটা বলে আমি দুটো চোখ বন্ধ করে মাথাটা উঁচু করে আকাশের দিকে তাকিয়ে আছি। হঠাৎ আমি শুনতে পেলাম একটা কাপলের আওয়াজ। তারা এইসব কথাবার্তা বলছে। বেবি আজ আমার চাই। না বাবু, আজ নয়, পরে। প্লিজ, আমরা তো একে অপরকে বিয়ে করব কিছুদিন পরেই। কথাটা শুনে আমি নিজের মনেই হালকা হেসে, হায় রে দুনিয়া, প্রতিদিন এমন কত প্রতিশ্রুতি দিয়ে কত মেয়ের ধর্ষণ হচ্ছে নিজের ইচ্ছায়। আবারও মেয়েটি রেগে, না আজ হবে না, বিয়ের পর। প্লিজ বেবি, প্লিজ ট্রাস্ট মি, আমি তোমায় কখনো ছেড়ে যাব না। আচ্ছা বাবু, প্রোটেকশন আনছো? আমি মেয়েটার কথা শুনে কিছুটা অবাক হয়ে ভাবতে লাগলাম, ছেলেটার একার খিদে নেই, তাহলে মেয়েটারও আছে। তা না হলে একটা ছেলের কি এমন শক্তি আছে যে তাকে এসব করার জন্য রাজি করাতে পারে? মেয়েটা নিজের ইজ্জত বাঁচানোর জন্য মানা তো করতে পারত ছেলেটা। এবার বাবু, প্রোটেকশনের দরকার কি? ভুলে গেছি আনতে। আগে নিয়ে আসো, নেক্সট। বেবি, আবার আনতে গেলে তো প্রবলেম হবে। তুমি আমায় বিশ্বাস করো না? আমার উপর ভরসা রাখো। না বাবু, আমার খুব ভয় করছে। প্রোটেকশন না হলে আমি পারবো না। প্লিজ বাবু, ট্রাস্ট মি, কিচ্ছু হবে না। হঠাৎ আমার বুকের ভিতর কেমন যেন কেঁপে উঠল। আবারও আমার মতো একটা এতিমের জন্ম হতে চলছে। তাই আমি তাড়াতাড়ি আমার ব্যথা পা নিয়ে দৌড় দিলাম এক ফার্মেসির দিকে এবং প্রোটেকশন নিয়ে এলাম ওই ছেলে মেয়েটার কাছে। এখন তারা স্বাভাবিক অবস্থায় আছে আর ওদের মধ্যে ঝগড়া চলছে। আমাকে দেখে তারা খুবই ভয় পেয়ে গেল। এই কে কে কে? আমি কোনো কথা না বলে আমার হাত বাড়িয়ে, ভাই এই নাও প্রোটেকশন, তবে বিনা প্রোটেকশনে এসব করো না কিছুই, এজন্যই দিলাম। আমি এতিম, আর তোমরা যা করতে চাইছো কিছুদিন পর হয়তো তাকে অ্যাবর্শন করে দিবেন, নয়তো
আরও কিছুদিন পর সে ছোট্ট দুধের শিশুকে ডাস্টবিনে ফেলে আসবেন। সো প্রোটেকশন ইউজ করুন। এগুলো বলতে ছেলেটা রাগে ক্ষিপ্ত হয়ে আমার নাকের উপর ঘুষি মেরে। ওই শালা, কে তুই? আমরা কি করব না করব তাতে তোর কি? আমি হেসে হেসে, আমার কিছু না ভাই, তবে ওই ছোট বোনটার ক্ষতি হবে আর তা আমি চাই না। এবার মেয়েটা উচ্চস্বরে তুলে, এই আপনি আমাদের পার্সোনাল ব্যাপারে আপনি আসছেন কেন? পুলিশ ডাকবো? কেন? এই যে আমাকে আপনি ডিস্টার্ব করছেন। আমার নাক দিয়ে রক্ত বেরিয়ে আসছে, তবু আমি হেসে ছেলেটার হাতে প্রোটেকশন গুজে দিয়ে চলে এলাম। এখন বাজে প্রায় 2টা। রাস্তায় আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি, বাম পাটা মাটিতে ফেলতে পারছি না। দেরি করে যাচ্ছি বাসায়। যাই হোক, সবাই ঘুমিয়ে পড়বে এতক্ষণে, তাহলে আর ওদের সামনে আজ আমায় মাথা নিচু করে বলতে হবে না, আজ তোদের জন্য খাবার আনতে পারিনি রে, এই তোদের বড় ভাইয়া। নাক দিয়ে রক্ত ঝরছে আর আমি হাত দিয়ে মুছতেছি। হঠাৎ আমার সামনে নীলা এসে দাঁড়ালো। আমাকে দেখে স্কুটি থেকে নেমে দৌড়ে আমার কাছে এসে, এই অবশ্য আপনার এমন অবস্থা কেন? ওই কিছু না, একটা ড্রেনে পড়ে গেছিলাম। উফ, নাকি রক্ত বের হচ্ছে তো? এখনই থেমে যাবে। ওয়েট। ছুটে গিয়ে স্কুটির সিটের নিচে থাকা একটা তোয়ালে আমার সামনে নিয়ে এসে হাতে দিয়ে আমার নাকের রক্ত পরিষ্কার করতে যাবে, ঠিক তখনই, এই ম্যাম কি করছেন? কেন দেখতে পাচ্ছেন না কি করতে যাচ্ছি? ম্যাম, ওই তোয়ালে একটা দাম আছে, আর ওই তোয়ালে দিয়ে আপনি আমার রক্ত মুছতে চলছেন? হ্যাঁ, তাতে কি? না ম্যাম, অনেক দাম। আরে বাবা, কাছে আসেন, রক্ত ঝরছে তো খুব। না। আসুন। এটা বলে আমার কাছে এসে আমাকে ধরে আমার রক্ত পরিষ্কার করতে থাকলো। মেয়েটার এমন ব্যবহার আমার বুকে গিয়ে লাগলো। সোজা আজ পর্যন্ত কেউ আমার সাথে এমন ব্যবহারটা করেনি। কোনো বাহিরের মানুষ। রক্ত পরিষ্কার করে দিয়ে স্কুটির কাছে আমায় নিয়ে গেল এবং তোয়ালিটা রাখতে যাবে, ঠিক তখনই আমি বাধা দিয়ে, কাল ধুয়ে দিব আমি, আমায় দিন। আপনি কেন ধুবেন? আমার রক্ত পরিষ্কার করছেন, সো আমার তো কর্তব্য এটা। বেশি বকেন কেন আপনি? রাগ দেখিয়ে স্কুটিতে উঠে, এই বসেন। কেন? কেন মানে? এই পা ব্যথা নিয়ে সারা রাস্তা হেঁটে হেঁটে কেমনে যাবেন? আর যদি আমি পার্টিতে যেতাম তাহলে তো আপনাকে সারা রাস্তা হাঁটতেই হতো। ও, নীলা আবারও আমার দিকে রাগী লুক নিয়ে, এই আপনি হাসি মুখে কথা বলতে পারেন না, সবসময় গোমরা মুখে থাকেন কেন? এমনি। ও, কি হলো, বসুন। ভাবলাম সত্যি আমার সমস্যা হবে হেঁটে যেতে, তার থেকে বেটার নীলার সাথে যাওয়া। আমি এবার নীলার স্কুটিতে চাপলাম। রাস্তায় যাচ্ছি, মাঝে খুব জোরে ব্রেক দিচ্ছে আর আমি ওর দিকে ঝুঁকে পড়তে চাইলে আমি হতে দিচ্ছি না। আমি আমার দুটো হাত স্কুটির পিছনে ভালোভাবে ধরে আছি, খুব স্পিডে চালাচ্ছে। মেয়ের দেখে নীলা হেসে এসে, সমস্যা নেই, আমায় ধরতে পারেন। না না, আমি ঠিক আছি। এত ভীতু কেন আপনি? কেন? এই যে আমাকে ধরতে ভয় পাচ্ছেন। সত্যি কথা বলতে, কোনো নারীকে স্পর্শ করার আছে, তার সাথে কোনো আটুত বন্ধনে বধিত্ব হওয়া লাগে, আর আপনি আমার তেমন কেউ না। অভ্র, আপনি এমন কেন? কথায় কথায় সবার মন কাছে নিয়ে চলে আসেন, আবার কারোর মনে হালকা রকম জায়গাও তৈরি করে নেন। মানে? আরে কিছু না, এই এসে গেছি আপনার বাসা। এখনো রায়হান আর সিয়াম ঘুমায়নি, বাসার দরজায় বসে আছে, হয়তো আমার অপেক্ষায়। আমি নামতেই দেখি রায়হান আর দিয়াম উঠে দাঁড়ালো। নীলা নামতেই দেখে রায়হান আর সিয়াম উঠে দাঁড়ালো। নীলা স্কুটি স্টার্ট করে আমার বাসার ভিতর দিয়ে বাইরে চলে গেল বাই বলে। সবাই ঘুমাচ্ছে, শুধুমাত্র রায়হান আর সিয়াম ছাড়া। ওদের দিকে তাকিয়ে কেমন মায়া লাগছে, বুকটা কান্নায় ছটফট করছে। এমনি ওদের জন্য খাবার আনতে পারিনি। আমি মাথা নিচু করে বসে আছি। হঠাৎ রায়হান খাবারের প্লেট এনে আমার সামনে। ভাইয়া, খেয়ে নাও। আমি শুনেই অবাক, খাবার কোথায় পাবে এরা? আমি তো এনে দিইনি। আমি চোখ তুলতেই দেখি মাংস আর ভাত, আর সাথে আরো কিছু তরকারির আইটেম। আমি আশ্চর্য পুরাই। আমি এবার খাবার কে দিয়ে গেল? জানি না ভাইয়া, একটা মেয়ে এসে বলল যে তোমাদের অভ্র ভাইয়া এই খাবারগুলো পাঠিয়েছে। মেয়েটার মুখটা দেখতে পাইনি, মাস্ক পরেছিল। ও, সবাই খেয়েছিস তোরা? জি ভাইয়া, পেট পুরে খুব মজা করে আজ খেয়েছি। ও আচ্ছা, চল তোরা ঘুমিয়ে পড়। এবার ওদের ঘুমাতে বলে খাবারের প্লেট এক সাইডে রেখে ভাবতে লাগলাম, কে খাবার এনে দিল? এ তো অনেক টাকার খাবার। আমি
জানালার সামনে দাঁড়াতেই লক্ষ্য করলাম নীলা জানালার দিকে তাকিয়ে আছে। আমাকে দেখেই কেমন তাড়াতাড়ি করে স্কুটিটি স্টার্ট দিয়ে খুব স্পিডে বেরিয়ে গেল। নীলার ওভাবে চলে যাওয়াতে আমি কেমন জানালার পাশে দাঁড়িয়ে রইলাম। পায়ে প্রচণ্ড ব্যথাও করছে, তাই খাবার না খেয়ে শুয়ে পড়লাম। বাট ঘুম আর আসছে না। এই কে সে মেয়ে যে বাসার খাবার দিয়ে গেছে? কেন খাবার নিয়ে গেল? তবে কি সে আমার চেনে, নাকি আমি তাকে খুব ভালো করে চিনি? যাই হোক, ভালোই হয়েছে। কখনো জানতে পারলে তাকে একটা ধন্যবাদ আর খাবারের বিলটা দিয়ে দিব। পায়ে প্রচণ্ড ব্যথা নিয়েও চোখ বন্ধ করে আছি। হঠাৎ ওই শিশুর বাচ্চাটি কান্না করতে লাগলো। আমি তাড়াতাড়ি উঠে ওকে ঘুম পাড়ানোর ট্রাই করতে থাকলাম, বাট ও কান্না করেই যাচ্ছে। বুঝলাম ক্ষুধা লাগছে শিওর। আমি সাথে সাথে পাশে থাকা ফিডারটা একটু দুধ আর গরম পানি ঢেলে মিক্স করে মুখে দিলাম। ফ্লাক্সে গরম পানি ছিল, হয়তো ওরা সন্ধ্যায় গরম করে রাখছিল। আমি এবার ওকে কোলে তুলে নিয়ে দোলাতে লাগলাম, এতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। ছেলেটার দিকে তাকাতেই আমার মনটা কেমন ভরে গেল। চাঁদের মতো একটা নিষ্পাপ শিশুকে কিভাবে ফেলে গেল? আর তার আম্মু আব্বুর কি এতটুকু মায়া মহাব্বত নেই? আজকাল তো বিয়ের পরেও তো এমন ট্যান চলছে। আর কি বা বলবো ভাইয়া। আমি মাথা হালকা করে হাত বুলিয়ে দিচ্ছি। শিশুটা নিজের আনমনে দুধ খেয়ে যাচ্ছে। আমি কপালে একটা চুমু খেয়ে ওর গালেতে একটু সোহাগ করে, বাবু ঘুমিয়ে পড়ো, তোমার বড় ভাইয়ার কাল টিউশন পড়াতে যাওয়া আছে না। আস্তে আস্তে শিশুটি নিবিড় ঘুমের দেশে হারিয়ে গেল। আমি পাশে রেখে নিজেও ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে দেখি শিশুটা খুব হাসছে আমার পাশে শুয়ে থেকে। আমি ওর দিকে তাকিয়ে উঠে বসতেই আমি অবাক, হায় আল্লাহ, আমার পুরো শরীর তো প্রচ্ছাবের ছিটা। আমি হালকা রেগে গিয়ে শিশুটির দিকে তাকাতেই ও মুখে আঙুল দিয়ে হি হি করে হাসছে। আমি ওর সাথে তাল মিলে আমিও মিঠি মিঠি হাসি দিয়ে মারবো জানিস তো, রাতে বলছিলাম না আমার টিউশন আছে। আরও হাসছে শিশুটা। এবার আমি ওকে ফ্রেশ করে ওকে আবার শুয়ে দিলাম। সবাই ওকে ঘিরে বসে আছে আর খেলছে ওরা। রিয়া আমার কাছে আসতেই, কিছু বলবি? জি ভাইয়া। বল। ভাইয়া কিছু খাবার নেই তো, খুব ক্ষুধা লাগছে। কেন, মুড়ি নেই? জি না ভাইয়া। ও, এই রায়হান শোন। জি ভাইয়া। ওই যে গলির মধ্যে আব্দুল কাকা আছে না, ওকে গিয়ে বল যে পাউরুটি আর তরকার দিতে। ভাইয়া আগের তো অনেক বাকি আছে। হ্যাঁ সেটাও ঠিক, বাট এই একটা বাচ্চার রোজগার কত চালাবো বলেন তো? আব্দুল কাকা দিতে মানা করবে না, তবুও একটা মানুষের কাছে আর কতই বা বাকি চাইবো? নিজেরও লজ্জা লাগে তো। সমস্যা নাই, বলবি 2-3 দিনের মধ্যেই ভাইয়া স্যালারি পাবে, নেক্সট বাকি মিটিয়ে দিবে। এই জন্যই বলেছিলাম ভাইয়া, আমরাও কিছু রোজগার করি। আমিও রেগে গেলাম ওর কথা শুনে। হেই পোলা, তোরে কি আমি খাওয়াইতে পারি না প্রতিদিন? জি জি পারেন তো। তবে এসব কথা কেন? আচ্ছা ভাইয়া, ভুল হয়ে গেছে, মাফ করো। ওকে, আমি চললাম, একেবারে কলেজ ছেড়ে বাসায় ফিরবো। আর হ্যাঁ, ছোট ভাইয়ার খেয়াল রাখিস। জি ভাইয়া, তুমি কোনো টেনশন নিও না তো। এবার আমি কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। 2টা বাসায় টিউশনি সারলাম। দেখি আজ তারা স্যালারিও দিয়ে দিল না বলতেই। আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া, আবার এই অভাবের দিনে এই কয়টা টাকা দিয়ে আমার পাশে আছেন। যাক, আজ তাহলে আব্দুল কাকার সব ধার মিটিয়ে যাবে। আসলে জানেন তো, মানুষ সবকিছু টাকা দিতে রাজি আছে, কিন্তু যখন এই ছেলে মেয়ের টিউশনের স্যালারির কথা সামনে আসে, তার 10 পা পিছিয়ে হয়ে যায়। আচ্ছা, আমারও তো নিজের টাইম নষ্ট করে তাদের ছেলে মেয়েদের পড়াতে চাই, যাতে 2 পয়সা মুখ দেখতে পাই। ভাইরে, এটা বাস্তবতা। যারা টিউশনি পড়ান তারাই কেবল এই উপরের 4টা লাইনের কথা ভালোভাবে বুঝতে পারবেন। হয়তো অনেকেই রিয়েলাইজও করেছেন। রাস্তায় প্রচণ্ড রোদ, হেঁটে হেঁটে কলেজের দিকে এগোচ্ছি। কলেজের সামনে ঢোকার আগেই একটা উকি মেরে দেখে নিলাম ওইখানে আবার সেই স্টাইলিশ ফাড়িয়া নেই তো। না নেই, তাই সোজা কলেজের ভিতর ঢুকে পড়লাম। কিছুদূর যেতেই পিছন থেকে ডাক পড়ল, এই অভ্র শোনেন। আমি প্রথমে দৌড় দেওয়ার চেষ্টা করলেও
পরে বুঝতে পারি নাই এটা তো ফারিয়ার ভয়েস নয়, এটা তো নীলার ভয়েস। আমি এবার ঘুরে দাঁড়াতেই নীলা আমার কাছে এসে, এই এত লেট কেন হলো আপনার? আমি তো এমন কথা শুনেই অবাক। মানে কি, আমার সম্বন্ধে এত জানার আগ্রহ কিসের? এটা ফারিয়ার সাথে মিশে কোনো ষড়যন্ত্র নয় তো? না না, নীলা তেমন হতেই পারে না। টিউশন পড়িয়ে এলাম তো। ও, তা কটা পড়ালেন? বেশি নয়, 2টা। নীলা এবার মাথা নিচু করে হালকা ঠোঁটে হাসি রেখে আমার দিকে তাকিয়ে চুল ঠিক করে, তা আমায় পড়াবেন টিউশন? কি আমায় টিউশন পড়াবেন মিস্টার অভ্র? মানে কি? আপনি আর আমি তো এক ইয়ারেই, তাহলে কিভাবে পড়াবো? উফ, পড়াশোনার জন্য কেন টিউশন পড়ানো লাগবে বুঝি? আমি তো অন্য কিছু জানতে শিখতে চাই। নীলা মিটি মিটি হাসছে। আমি কিছু না বুঝতে পেরে সিরিয়াস হয়ে, না আমি শুধু পড়ালেখা শিখাই, সরি। হ্যাঁ, এটা বলেই আমি চলতে শুরু করলাম। কারণ ওর কাছে দাঁড়ালেই যদি অন্য কেউ আমাদের একসাথে দেখে নেয়, তখন একটা বড়সড় বিপদ আকার নেবে। আজকাল ভাই বোনকে একসাথে দেখলেও মানুষজন অন্য কিছু ভেবে বসে। এটাই দুনিয়ার চালচলন রে ভাই। নীলা আবারও আমার পথ আটকে আমার সামনে এসে দাঁড়ালো। ওই যাচ্ছেন কই শুনি? ক্লাসরুমে। অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। তাতে কি? চলেন তো ক্যাম্পাসে গিয়ে আড্ডা মারি একটু। সরি, আমি কলেজে পড়াশোনা করতে আসি, আড্ডা মারতে নয়। এই আপনি আজব তো। আমি মাথা নিচু করে রইলাম, কোনো উত্তর না দিয়ে। নীলা এবার আমার হাত ধরে টেনে সারা ক্যাম্পাসে স্টুডেন্টের সামনে দিয়ে আমায় নিয়ে এসে একটা গাছের নিচে বসিয়ে দিল এবং আমার পাশে বসতেই আমি ওর থেকে মিনিমাম 3 ফুট দূরত্ব সরে গিয়ে বসলাম। নীলা ব্যাগটা পাশে রাখলো এবং ব্যাগ থেকে মোবাইল বের করে কি যেন টিপতে লাগলো। আমার কোনো মোবাইল নেই, থাকবেই বা কিভাবে? যে ছেলের খাওয়ার টাকা জোটে না, তার আবার মোবাইল কিসের? আমি মাথা নিচু করে ব্যাগ থেকে একটা বই বের করে রিডিং দিতে রইলাম। নীলা সোজা আমার সামনে এসে বসলো এবং আমার হাঁটু দুটাতে চাপ দিয়ে, একদম উঠবেন না। আচ্ছা। আমি আবারও রিডিং দিতে শুরু করলাম। এই আপনি এমন কেন? হ্যাঁ, কেমন? আপনি কারোর সাথে কথা বলেন না কেন ভালোভাবে? আমি যত আপনার সাথে মিশতে যাওয়ার চেষ্টা করছি, আপনি কেন দূরে চলে যাচ্ছেন? আমি কি আপনার একটা ভালো বন্ধু হতে পারি না? কথাটা শুনে কেমন একটা ফিল করলাম। এই কথাগুলো শোনার ভাগ্য কোনোদিন হয়ে ওঠেনি, তাই জবাব না দিয়েই পারলাম না। শোনেন তাহলে নীলা ম্যাম, আমি হলাম কি এক এতিম ছেলে, যার কোনো আব্বু আম্মু আছে কিনা তার কোনো ঠিক নেই। আমার পরনেও ভালো পোশাক নেই, আপনাদের সাথে মেশার মতো ক্ষমতাও নেই। আর আমি কেন দূরে সরে যাই জানেন? খুব ভয় হয় কাউকে বিশ্বাস করতে। আম্মু আব্বুর বিশ্বাস নেই। আমি এই পৃথিবীর আলো দেখতে চেয়েছিলাম, জি পেরেছি, তবে আমার দুনিয়ার আলো আমি কখনো দেখতে পাইনি। আর আমার দুনিয়া আমার আম্মু আব্বু। আপনারা যে টাকাটা প্রতিদিন পার্টিতে ডিস্কোতে ছড়িয়ে আসেন না, তাতে আমার মতো আরও 5 এতিম ছেলের অনায়াসে একটা মাস ভালো মন্দ খেয়ে দিন পার হয়ে যাবে। নীলা মাথা নিচু করে সব শুনছে আর হয়তো ফিল করতেও পারছে না, জানি পারছে না, তবে ওর মুখে কেমন একটা বিষণ্ণতার ছাপ লক্ষ্য করলাম। নীলা ম্যাম, আপনার চোখে পানি কেন? না না, কিছু না, চোখে পোকা পড়ে গেছে তাই আর কি। ও আচ্ছা। জি, ওই ওয়েট, আমি তো ভুলেই গেছিলাম। কি? এবার তাড়াতাড়ি ওর ব্যাগ থেকে একটা প্যান্ট আর শার্ট বের করে, দেখুন তো কেমন হয়েছে। আমি প্যান্ট আর শার্টটা দেখে পুরাই অবাক। খুব সুন্দর জিনিস তো, পছন্দ হয়েছে আমারও খুব। আমিও একদিন এরকম শার্ট আর প্যান্ট একটা নিব। আমি মাথা নেড়ে, জি অনেক সুন্দর। বয়ফ্রেন্ডের জন্য নিয়েছেন বুঝি? কই আপনার বয়ফ্রেন্ডকে তো দেখছি না। দূর বুদ্ধু, আমার কোনো বয়ফ্রেন্ড টারফ্রেন্ড নাই। ও আচ্ছা, তাহলে বুঝি বাসায় কোনো ভাইয়া আছে, তার জন্য নিয়েছেন। খুব সুন্দর শার্ট আর প্যান্টটা। ওই বুদ্ধু শোনান। জি বলেন। এগুলো আপনার জন্য, কাল থেকে এগুলো পরে কলেজে আসবেন। আমিও শুনে থমকে গেলাম। আমি কিছুক্ষণ জবাব না দিয়ে নীরবে, সরি আমি এসব নিতে পারবো না। কেন? কারণ আমি আপনাদের মতো স্টাইলিশ হতে চাই না। কেন হতে চান না বলেন তো? কারণ আমি একজন এতিম ছেলে। আমি যতই ভালো পোশাক পরিধান করি না কেন, আমার অভাব চিরকাল রয়ে যাবে। অভ্র, আপনি বোঝার চেষ্টা করুন। না, আমি বুঝতে চাই না কোনো কিছু। আমি আসি।
এটা বলে আমি ওঠার আগেই নীলা উঠে শার্ট আর প্যান্টটা আমার দিকে ছুঁড়ে মেরে রাগে একটা মাটিতে লাথি মেরে উফ, ড্যাম ইট। এটা বলে চলে গেল। নীলা যে রেগে আমার সাথে এরকম ব্যবহার করেছে আমি বুঝলাম, বাট আমি এসব পোশাক নিতে পারবো না ওর থেকে। তাও আমি এগুলো আমার ব্যাগে ঢুকিয়ে নিলাম। নীলাকে দেখতে পেলে ওকে ফিরিয়ে দিব। এবার আমি ক্লাসরুমে দিকে গেলাম এবং ক্লাস সেরে এবার বাসায় যাব। ঠিক তখনই ফারিয়ার ডাক পড়ল। আমি আজ কোনো নিষেধাজ্ঞা না করেই ফারিয়ার কাছে গিয়ে মাথা নিচু করে, জি বলুন। তুই তো গাড়ি চাবি কুড়িয়েছিস তো দে, নয়তো ফারিয়া তোকে জানে মেরে দেবে। ফারিয়ার একটা সাঙ্গপাঙ্গু মানে ফ্রেন্ড। আমি শুনেই কেমন হয়ে গেলাম। আমি ঢোক গিলতে গিলতে, না না না, আমি তো কোনো চাবিকাঠি তো দেখিনি। এই শালাই কুড়িয়েছে, দিতে যাচ্ছে না। দেখছিস না কেমন চোখে মুখে ভয়ের ছাপ, আবার বারে বারে ঢোক গিলছে। কই রাখছিস চাবি? ম্যাম, আমি সত্যি বলছি, আমি কুড়াইনি। ওই চার্জ কর ওরে। এবার আমাকে সার্চ করতে লাগলো। এবার আমার কাঁধ থেকে ব্যাগ নামিয়ে সার্চ দিতে ওর সাঙ্গপাঙ্গুরা ফারিয়ার দিকে তাকিয়ে, এই দেখ ফারিয়া দামি দামি ড্রেস কোথায় পেলো, তাও আবার নিউ পুরাই। আমি ঢোক গিলে এবং নিজেকে শক্ত করে, দেখুন ভাইয়ারা, এটা নিয়ে ঠাট্টা করবেন না, রেখে দিন বলছি, রেখে দিন, একদম বের করবেন না প্লিজ। ফারিয়া এবার ভুরু কুচকে, তার মানে তুই দোকান থেকে চুরি করে নিয়ে আসছিস? এই কথাটা শোনা মাত্রই আমার হুঁশ উড়ে গেল। হায় আল্লাহ, আজ আমি চোর অপবাদটা পেয়ে গেলাম। ম্যাম, আমি চুরি করিনি। তবে কে দিয়েছে বল? যদি বলি নীলা দিয়েছে তাহলে নীলার স্ট্যাটাস ওদের কাছে ছোট হয়ে যাবে। এরা ওর ফ্রেন্ড, সো এইখানে না বলাটাই বেটার। না না না, মানে আমি কিনেছি। তুই একটা এতিম হয়ে ব্র্যান্ডেড জিনিস কিনবি? চোরের বাচ্চা, মার চোরটাকে, চুরি করে এনেছে। ফারিয়া হেসে, সাথে সাথে আমার চোখের পানি এসে গেল। আমি ব্যাগটা নিয়ে চলে এলাম রেগে। রাগের চোটে খাবারও আনতে ভুলে গেছি। বাসায় এসে শুনলাম যে আজও একটা মেয়ে মাংস ভাত দিয়ে গেছে আর বলেছে নাকি তোমাদের অব্র ভাইয়া পাঠিয়েছে আমায়। আমি তো বারবার শুনে টাসকে খাচ্ছি, কে বারবার খাবার দিয়ে যাচ্ছে আমাদের বাসায়। খাওয়া সেরে আমি শুয়ে যাচ্ছি, পাটা বড্ড ব্যথা করছে। সেমনিতেও সকালে কলেজ আর টিউশনি করাতে গিয়ে আরও 12টা বাজিয়ে ফেলেছি পায়ের। পাটা এখন নাড়াতে পারছি না। বাসায় কেউ নেই, কারণ বিকালে সব বাইরে খেলতে বাইর হয়। আর সিয়াম আর রিয়া ওই শিশুটাকে নিয়ে গেছে। কলেজ থেকে আসার আগেই শুনলাম নাকি ওরা একটা নাম ঠিক করেছে। ওই শিশুটার নাম হলো শুভ্র। ওরা বলে নাকি যে তুমি হলে আমাদের বড় ভাইয়া আর ও আমাদের ছোট ভাই। তোমার নামের সাথে মিলিয়ে আমরা নামটা রাখছি, অব্র আর শুভ্র। যাক, ভালোই নাম রাখছে। আমি শুয়ে থাকতে থাকতে কখন যে চোখ লেগে গেছে বুঝতেই পারিনি। সন্ধ্যার সময় উঠলাম, খুঁড়িয়ে খুঁড়িয়ে চোখ ধুয়ে বারান্দার কাছে গিয়ে বসলাম। হঠাৎ দেখতে পেলাম নীলা আসছে আমাদের বাসার দিকে। আমার নীলাকে দেখে মনে পড়ে গেল ওই প্যান্ট আর শার্টটা ফেরত দেওয়ার কথা। নীলা অবশ্যই আমাদের বাসার সামনে এসে দাঁড়ালো এবং আমাদের বাসার দিকে এসে আমার সামনে দাঁড়িয়ে, তখন আপনার সাথে আমার ওরকম রিঅ্যাক্ট করা ঠিক হয়নি। আরে না না, ঠিক আছে। আমি সত্যি খুবই দুঃখিত, প্লিজ মাফ করে দিন। আরে বাবা, ঠিক আছে। ওকে, তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ডস তো? কেন বারবার আমার সাথে মেশার ট্রাই করছেন? আপনি তো অন্য আরও ফ্রেন্ডের কাছে ছোট হবেন। ক্ষতি নেই, যারা আপনার মতো মানুষকে দু চোখে দেখতে পারে না, আমিও তাদের সাথে মিশতে চাই না। আরে দূর, কি যে বলেন। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনি কোথায় আর আমি কোথায়? অবশ্য আপনি এমন কেন? আমাকে আপনার সাথে মিশতে না দেওয়ার কারণ কি? কারণ আমি এতিম আর আপনি একজন শিক্ষিত রিচ ফ্যামিলির মেয়ে। আমার সাথে আপনার মেশাটা সাজায় না এই আমাদের বাস্তব সমাজে। বাস্তব সমাজে সাজে কি সাজে না সেটা আমি বুঝবো। না প্লিজ, আমি আপনাকে আমার ফ্রেন্ড বানাতে পারবো না। ওকে, নো প্রবলেম, সরেন। এটা বলে আমাদের বাসায় ঢুকে গেল। আমি উঠে, আমাদের বাসায় আজ প্রথম ঢুকলেন, কিন্তু আপনাকে যে 1 কাপ চা এনে খাওয়াবো সে ক্ষমতা আজ আমি হারিয়ে ফেলেছি এই পায়ের ব্যথার জন্য। কে বলেছে আজ আসছি? এর আগে 2 দিন আসছি। আমি কথাটা শুনে রীতিমতো চমকে গেলাম। 2 দিন মানে? না না, মানে বলতে চাইছি যে ওই যে কাল দিয়ে গেলাম রাতে আর কাল দুপুরে। ও আচ্ছা, বসুন না প্লিজ। এটা বলে আমি তাড়াতাড়ি তক্তা পরিষ্কার করে দিলাম, কারণ আমাদের বাসায় একটাও তক্তা আর তাতে ময়লা কাপড় চোপড় পড়েছিল। তাই তাড়াতাড়ি সরিয়ে দিয়ে নীলাকে বসতে বললাম। আরে
আরে না না। দেখলেন তো নীলা, বাস্তব কতটা ঘৃণা কিছু মানুষের কাছে। মানে? আমাদের বাসার অবস্থা দেখে আপনার বসতে ইচ্ছা করছে না, আবার আপনি আমার সাথে মিশবেন কি করে? নীলা একটু রেগে। উফ, এ নাও বসলাম, হইছে? এটা বলে বসে পড়ল। নীলা এবার মোবাইল টিপতে টিপতে, পায়ের ব্যথা কেমন? ভালো নয়, প্রচন্ড যন্ত্রণা শুরু হচ্ছে। ও, এবার কাকে যেন কল করে। ওই রেডি হন। কেন? কেন মানে ডাক্তারের কাছে যেতে হবে, তাই না? পায়ের ব্যথা আপনার তো খুব। না, আমি ডাক্তারের কাছে যেতে চাই না। এটা বলার কারণ, ডাক্তারের কাছে গেলে অনেক টাকার মেডিসিন দেবে, আবার তার একটা ফিস। অত টাকা আমি একেবারেই দিয়ে দিলে এখনো মাসে 27টা দিন বাকি, খাবো কি? কেন? না, এমনি আমার ব্যথা কমে গেছে। আমি রেডি হতে বলেছি। না, আমি যেতে চাই না। এবার নীলা উঠে আমার হাতটা ধরে, কই আমার দেওয়া শার্ট প্যান্টটা? বাহ, খুব ভালোই হলো। নীলা তাহলে এবার ফেরত নিয়ে নিবে। আমি ব্যাগের দিকে আঙুল তুলে, ওইখানে আছে। নীলা ব্যাগ থেকে ওইগুলো বের করে এনে বিছানায় রাখলো। কি হলো, রেখে দিলেন যে? রিটার্ন নিয়ে চলে যান। ওই, এটা বলে আমায় পরে থাকা শার্টটা খোলার চেষ্টা করতে থাকলো। এই ম্যাম, কি করছেন আপনি? কি করছেন? ছাড়ুন ছাড়ুন। ঠিক করেছি, সোজা আঙুলে তো ঘি হবে না, তাই আঙুল বাঁকানোই লাগে, আর আমি সেটাই করছি। ছাড়ুন প্লিজ, ছাড়ুন। এবার আমি নীলার হাতে হাত ছাড়ানোর চেষ্টা করতেই থাকলাম। হঠাৎ নীলা আমার ভর সামলাতে না পেরে বিছানায় পড়ে গেল, আর এর সাথে সাথে আমাকেও নিয়ে। নীলার সাথে সাথে চোখ বন্ধ করে জোরে শ্বাস নিতে লাগলো। আমারও শ্বাস বন্ধ হয়ে আসছে। আমি তাড়াতাড়ি ওঠার চেষ্টা করতেই রিয়া আর রায়হান বাসার ভিতর ঢুকে গেল। আমাদের এমন অবস্থা দেখে সে মুখ টিপে হাসতে লাগলো, আর রিয়া হেসে হেসে, রায়হান ভাইয়া, দেখ দেখ বড় ভাইয়া কেমন ওই আপুটার উপর চেপে আছে। কি জানি, কিছু হয়তো করেছে। আমি তাড়াতাড়ি উঠে, এই এই তোরা এখানে কি করিস? যা, বাইরে যা। রিয়া আর রায়হান দৌড় দিল। নীলা লজ্জায় লাল হয়ে কাচুমাচু হয়ে, সরি সরি, আমি বুঝতে পারিনি। না না, আমার ভুল ছিল, আমি নিজেকে সামলাতে পারিনি। চলেন এবার ড্রেস চেঞ্জ করবে ফেলেন, চলেন। না, আমি এই ড্রেসেই যেতে চাই। আমি চেঞ্জ করতে বলছি না, আমি বাইরে গেলাম, এক্ষুনি চেঞ্জ করে আসেন। আচ্ছা। নীলা এবার বাইরে চলে গেল। মেয়েটার রাগ দেখে আমি আর না করতে পারলাম না। কেন জানি না, মেয়েটা আমার সাথে এত কোলঝড় ট্রাই করছে। মেয়েটা খুব সুন্দর দেখতে, পুরাই মায়াবতী, চোখগুলো আরো বেশি মায়াবতী। যে কেউ সে তার মায়ার মাঝে ডুবে যেতে পারে। ঠোঁটের নিচে একটা ছোট্ট তেল, যে কেউ দেখে ক্রাশ খাবে। হয়তো আমিও খাইছি, কিন্তু এতিমদের এসব খেলে পেটে ভরে না। আধা পেট ভাত খেয়ে তাদের দিন পার করতে হয়। মেয়েটার মায়ায় কেন জানি না জড়িয়ে পড়ছি। খুব ভালোই লাগে এই কিছু ঘন্টার মেলামেশাতে। আমিও ড্রেস চেঞ্জ করে বাইরে বের হওয়ার পর নীলা আমার কাছে এসে বাংলা সিনেমার বইয়ের মতো আবার জামার কলার ঠিক করে দিচ্ছে, আর মাঝে মাঝে আমার চোখের দিকে তাকাচ্ছে। আর আমার তত আস্তে আস্তে হার্টবিট বাড়ছে। আমি চলতে পারছি না ভালোভাবে, তাই আমার ধরে ধরে স্কুটির কাছে নিয়ে গিয়ে এবার স্কুটিতে চেপে সোজা ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করে দিল। ডাক্তার দেখছে আর পা আর কিছু সরানোর উপায় বলছে, কিন্তু আমার মন এইখানে নেই, মন তো ওইখানে আছে। যে কয় টাকা আজ যাবে? নীলা বাইরে আছে। ডাক্তার দেখানো সারিয়ে সোজা ফার্মেসিতে গেলাম। ফার্মেসিটাও নাকি ওই ডাক্তারের। নীলা প্রেসক্রিপশন চাইতেই আমি দিলাম, এবং ফার্মেসিতে সব মেডিসিন নেওয়ার পরে, ভাইয়া কত টাকা হলো? জি ভাই, 580 টাকা। তমাল ভাইয়া, এ হলো আমার ফ্রেন্ড, টাকা নেওয়া লাগবে না। আর হ্যাঁ, আব্বুকে বলে দিন যে নীলা আসছিল আর বাসায় জলদি পৌঁছাতে। তার মানে এই ডাক্তারটা নীলার আব্বু, আর এই ফার্মেসিটাও? আমি মানিব্যাগ থেকে টাকাটা বের করে দিতেই যাব, ঠিক তখনই নীলা আমার চোখ রাঙিয়ে, কি বললাম, কথা কানে যায় না? দেখুন নীলা, এই মেডিসিনগুলো তো ফ্রিতে পাওয়া যায় না, তাই দামটা দিলে কি এমন ক্ষতি? ওই অবশ্য আমরা ফ্রেন্ড তো ফ্রেন্ডের সাহায্যে আসে, তাই না? আমি তো আপনাকে ফ্রেন্ড ভাবি না। এটা বলতে নীলা মাথা নিচু করে হালকা ভয়ে এসে, ওকে। এটা বলে স্কুটির কাছে চলে গেল। আমি টাকাটা দিয়ে নীলার কাছে গেলাম। আমার সাথে কোনো কথা না বলে সোজা স্কুটিতে চেপে গেল। আমিও চাপলাম। স্কুটিটা এবার খুব জোরে চালাতে থাকলো, হয়তো রাগে।
আমি বরাবরই বলছি আস্তে চালান, তত বেশি স্পিড চালাতে শুরু করলো। আমি ভয়ে কাঁপছি। আমি তাড়াতাড়ি নীলাকে চেপে ধরলাম। পিছন থেকে সাথে সাথে স্পিড কমিয়ে দিল, আর আমিও হাত ছেড়ে দিলাম। নীলা আবারও রেগে আরো স্পিড বাড়িয়ে দিল। আমি আর ওকে টাচ করলাম না। সোজা আমার বাসার সামনে এসে আমায় নামিয়ে দিয়ে নীলা স্কুটিটা দাঁড় করিয়ে আমার সামনে এলো, দুচোখ ভর্তি কান্না ভরা চোখ নিয়ে। হঠাৎ আমায় জড়িয়ে ধরে, আজ ফিল করেন কেন আপনার সাথে এত মেশার ট্রাই করছি? কি ফিল করব? আর আমাকে ছাড়ুন প্লিজ, কেউ দেখে নিলে সমস্যা হবে। হোক আমার তো হবে না। মানে কি? আরে ছাড়ুন আমায়। না, ছাড়বো না। ছাড়ুন প্লিজ। না না না। প্লিজ নীলা, সবাই দেখে ফেলবে। না। এবার আমি ধাক্কা দিয়ে সরিয়ে ফেললাম। নীলা আমার থেকে হয়তো এটা আশা করেনি। নীলা আমার দিকে তাকিয়ে। অভ্র। আমিও কোনো কথা না বলে সোজা বাসায় এসে ঢুকে গেলাম। নীলাও চলে গেল। মেয়েটা কেন এমন করছে কিছুই তো বুঝতেছি না। নীলা চলে যাওয়াতে আমার খারাপ লাগলেও কিছু করার ছিল না। বাস্তব সমাজে আমার মতো এতিমের একটা মেয়ে বন্ধু থাকলে চারিদিকে নানান সমালোচনা হতে পারে। 2 দিন কলেজে গেলাম না। নীলা আর আমার সাথে কোনো যোগাযোগও রাখেনি। মন খারাপ হলেও কিছু করতে পারছি না। বাসার সামনে বসে রায়হান আর আমাদের পিচ্ছি শুভ্রের খেলা দেখছি। পরের দিন কলেজে গেলাম। টিউশন ছেড়ে কলেজ আজ শুধুমাত্র এসেছি নীলার সাথে একটু কথা বলতে। কেন জানি না মেয়েটার কথা বরাবরই মনে পড়ছে। ক্লাস না করে কলেজের ক্যাম্পাসে বসে আছি। সারা কলেজ খুঁজছিলাম, নীলাকে খুঁজে পেলাম না। হঠাৎ নীলা আমার সামনের দিকে দিয়ে চলে গেল। এমনভাবে গেল যেন আমায় চেনেই না। আমি চুপচাপ বসে রইলাম। নীলাও দেখি কিছু দূর বসে আছে আর মাঝে মাঝে আমার দিকে নোটিস করছে। প্রায় আধা ঘন্টা বসে আছি। নীলার কাছে যে যাব সেই সাহসটা আজ আর পাচ্ছি না। যদি নীলা কিছু বলে। হঠাৎ সে স্টাইলিশ ফাড়িয়া আমার সামনে এলো আর সানগ্লাসটা মাথার উপর তুলে। এই, তুই এখানে কি করস? আমি মাথা না তুলে, জি ম্যাম, একটু বসে আছি। তা থাক, কোনো অসুবিধা নেই। তবে আমার ফ্রেন্ড নীলার সাথে এমন করছিস কেন? আমি শুনে কিছুটা ভয় পেয়ে, কই কি করছি? তোর সাথে সে ফ্রেন্ডশিপ করতে চাইলে তুই বাধা দিস কেন? এটা বলেই আমার পাশে বসতে চাইলো। আমি বসতে না দিয়ে, ওয়েট, আমি একটু দূরে সরে বসি। কেন? কারণ আপনার ডিমান্ড অনেক আর তার কাছে আমি কিছুই না। তোর কোনো কথার মানেই বুঝতে পারছি না। কিভাবে আর বুঝবেন ম্যাম? দারিদ্রটা মানুষকে সব বুঝিয়ে দেয়। ফারিয়া কোনো নিষেধাজ্ঞা না করেই আমার পাশে গেল। আচ্ছা, একটা কথা বলবি অব্র? জি ম্যাম। এই যে আমি তোকে বারে বারে অপমান করে বেড়াই সবার সামনে, তোর কষ্ট হয় না? না, সহ্য করতে করতে আর কষ্ট বলে মনে হয় না। তবে কি জানেন তো, কিছু কিছু ব্যবহার বুকেও আঘাত করে। অব্র, একটা সত্যি কথা বলবো? জি। তোকে আমার খুব ভালো লাগে। আবার কেন ফান করছেন ম্যাম? আমার মাঝে কোনো স্পেশাল কোয়ালিটি নেই। জি, তোর মাঝে একটা নরম প্রকৃতির একটা মন আছে। জানি। আর তার জন্যই তো আপনি বরাবরই ভেঙে দেন। ফারিয়া আমার মাথায় হাত দিল। আমি তো পুরাই শর্ট খেয়ে। যে মেয়ে আমার থেকে সবসময় ডিটেলস মেনটেন করত, সে আমায় টাচ করছে, ব্যাপার কি? ওই দিক থেকে নীলা ছুটে এলো আমায় টাচ করা দেখে। নীলা এসে আমার মাথা থেকে হাত ছড়িয়ে আমাকে টেনে নিয়ে একটা ফাঁকা জায়গায় আনলো। নীলা রাগে ফুঁসছে আর আমার দিকে আঙুল তুলে, এই, আপনার লজ্জা করে না যে আপনাকে দিনের পর দিন আপনার উপর নানা রকমভাবে অত্যাচার করছেন, তার পাশে আপনি বসে গল্প করছেন? এভাবে বলবেন না, উনি তো আপনার ফ্রেন্ড। তাই বলে আপনি ওর সাথে পাশাপাশি বসবেন কেন? পাশাপাশি বসলাম তো কি হয়েছে? কি হয়েছে মানে? জি, কি হয়েছে? আমার চলে। কি? জানি না। এটা বলে আমার থেকে মুখ ফিরিয়ে নিল নীলা। আমিও চুপচাপ দাঁড়িয়ে আছি। নীলা আমার দুটো হাত ধরে আমার চোখের দিকে তাকিয়ে, অভ্র, তোমায় কিছু বলার আছে আজ আমার। জি, কি বলবেন বলুন। আমাকে আপনি বলে ডাকবে না, তুমি আজ থেকে তুমি দিয়েই ডাকবে। কেন? কারণ আমরা দুজন ফ্রেন্ড, তাই। ও, ওকে। তার মানে আমরা ফ্রেন্ড। জি। নীলা শুনে পুরাই খুশিতে আটখানা হয়ে, সত্যি? নীলা এবার আমার বাম হাতের 20 আঙুলটা ধরে, বিকালে পার্কে আসবা, কিছু বলার আছে। ওকে। আরও কিছুক্ষণ কলেজ কাটিয়ে আবারও চলে এলাম বাসায়। বিকালে টিউশনে যাওয়ার আগে পার্কে গেলাম। কি জানি মেয়েটা কি বলবে, আজ আল্লাহই জানে। আমি একটা বেঞ্চে বসিয়ে ওয়েট করছি। প্রায় 30 মিনিট পর এলো নীলা।
হাতে দেখে একটা ফুলের তড়ি। নীলার হাতে নেড়ে হাই দেখে সোজা আমায় জড়িয়ে ধরে নিল সবার সামনে। আমি তো পুরাই কেমন হয়ে গেলাম। কেন জানি না নীলার প্রতি কেমন একটা আলাদা ফিলিংস কাজ করছে। নীলা এবার পাশে বসলো আর আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। নীলা আরো আমার গা ঘেঁষে বসলো এবং একটা হাত আমার হাতের উপর রেখে, এই অবশ্য জি। তোমার জন্য একটা জিনিস আনছে। কি জিনিস? আগে বলো, ফিরিয়ে দিবে না? কি জিনিস রে বাবা, যে ফিরিয়ে দিব? আরে না, ফিরাবো না, প্রমিস। আর এখন তো আমরা ফ্রেন্ড। ওকে ওয়েট। এবার ব্যাগ থেকে কি যেন বের করলো, একটা প্যাকেটে মোড়া। হ্যাঁ না, এটা তোমার। এটা বাসায় গিয়ে আনবক্সিং করবা, ওকে? জি। ওই তোমার চুলগুলো এমন কেন? উফ, কলারটাও ঠিক করতে পারো না তাই না? খুব ব্যস্ত তুমি। মেয়েটা আমার চুল আর কলার ঠিক করে দিয়ে ঠিক আমার বুকের বাম পাশে হাত রেখেছে। আর ততটা আমার হার্টবিট বেড়েই যাচ্ছে। কেন জানি মেয়েটাকে ভালোবেসে মনে হচ্ছে। ওইভাবে বুকে হাত রাখিস না, জ্বলে যেতে পারে তোর হাত। কেন? তোকে দেখে এই মনটা জ্বলছে যে। নীলা মাথা নিচু করে চুল ঠিক করে। ইস, তোমায় আমি খুব ভালো ভাবতাম, বাট তুমি তো দেখি ফ্লাটিং মাস্টার। আরে না, ওই রকম কিছু না। তুমি সত্যি অনেক সুন্দর দেখতে। জানি না, তবে তোমার চোখে এটাই থাকতে চাই। মানে? না না, মানে এই শোনো না, বলছি না, চলো ফুচকা খাই। কথাটা শুনতেই বুকে লাগলো। ওয়েলেটে টাকাও নেই আজ। না, আমার পেটে খুব ব্যথা করছে। নীলা পুরো ব্যাপারটা বুঝতে পেরে মুচকি হেসে, না আমি জানি না, তো চলো খাবোই আজকে। আর আমি আজ ট্রিট দিব। এবার ফুচকার দোকানের কাছে গিয়ে ফুচকা খেতে লাগলাম। আমি মজা করে নীলার মুখে ফুচকা জোর করে ঢুকিয়ে দিচ্ছি। হঠাৎ ফারিয়া আমাদের সামনে এসে, বাবা, খুব পিরিত দেখছি। ফারিয়া, এটা কিন্তু খুব খারাপ হচ্ছে। এই এতিম, আমার সাথে চল। ফারিয়া, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ভাষা ঠিক কর। অবশ্য এখন আমার একজন খুব ভালো বন্ধু। তাই নাকি? তোর বন্ধু তো আমার কি? আমি অব্রকে বিয়ে করতে চাই। কেন? কারণ আজ আমার আব্বু মারা গেছে আর সব সম্পত্তি কোনো এক এতিমখানে দান করে গেছে। এতে আমি কি করব শুনি? কিছু করা লাগবে না, শুধু আমার বিয়ে করবি, চল। ওই দলিলে নাকি লেখা আছে আমি কোনো এতিমকে যদি বিয়ে করি তাহলে সব সম্পত্তি আবার ব্যাক পাবো আমি। পসিবল না। পসিবল না, আমি পারবো না কারোর জন্য নিজেকে ব্যবহার করতে দিতে। আরে বাবা, 5 লাখ টাকাও দেব। টাকার অহংকার কাকে দেখাচ্ছেন আপনি? নিজের আব্বু যে মারা গেছে সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, শুধু সম্পত্তি নিয়ে আপনার এত মাথা ব্যথা। বলছি, এত টাকা নিয়ে করবেনটা কি? ফারিয়া মেসেজ দেখে, এতিম, একে তো ভিখারি, এই অফারটা তোকে প্রথমে দিলাম কারণ তুই যে আমার ভালো লাগার এক প্রিয় মানুষ। মানেটা কাল বাসর রাতেই বলবো, রেডি থাকিস। বাই। এটা বলে ফারিয়া চলে গেল। নীলা সোজা এসে আমায় জড়িয়ে ধরে, অবশ্য চলো বিয়ে করে ফেলি। মানেটা খুবই সহজ। বুঝলাম না। আমি তোমায় অন্য কারো হতে দেব না। কেন? জানি না। আর তুমি বুঝতে পারছো না, ফারিয়া তোমায় ইউজ করার জন্য বিয়ে করছে। আরে আমি তো বিয়ে করছি না ফারিয়াকে। তুমি না করলেও তো তোমায় আমি জোর করে বিয়ে করব। জোরপূর্বক কিছুই হয় না নীলা। তাই? এটা বলে ও কিছুটা অস্থিরবোধ করলো। নীলা এবার সোজা আমার স্কুলের পিছনে বসিয়ে একটা কেমন নিরিবিলি একাকী থাকার জায়গায় নিয়ে এলো। আমি নেমে দাঁড়ালাম। নীলা হেলমেট খুলে মাথার চুল ঠিক করে আমার হাতের মাঝে হাত ঢুকিয়ে, জানো অবশ্য এখানে প্রায় আসি যখন আমার মন খারাপ হয়। অনেক সুন্দর জায়গাটা, তাই না? আরো বেশি ভালো লাগে যখন এখানে এসে ছোটবেলার প্রিয় মানুষটার কথা মনে পড়ে যায়। আমি কথাটা শুনে কিছুটা কনফিউজ হয়ে মুখ চাপ দিয়ে হাসতে লাগলাম। নীলা রেগে পুরাই আগুন। না মানে ছোটবেলায় প্রেম করতে নাকি নীলা? জি না। তবে প্রিয় মানুষ বলতে? এই তোমাদের ছেলেদের প্রবলেম কি জানো? প্রিয় মানুষের নাম শুনলেই আগে লাভারের কথা মাথায় আসে, তাই না? কেন, ফ্যামিলি ম্যাটার হতে পারে না বুঝি? আমি মাথা নিচু করে দিলাম সাথে সাথে। আমার হয়তো মজা করাটা ঠিক হয়নি। সরি, আর হবে না। যাও, তোমার সাথে কথাই নাই। কেন? আমি আবার কি করলাম? তুমি অনেক পচা। এই একটু আগে তুমি কিন্তু বলছিলে যে এই পচা ছেলেটাকেই বিয়ে করবা। করবো না তো? না করলে বাবা বেঁচে যাই।
তুমি যা পেতনির মতো রাগ করো। ওই ওই, আমি প্রেতনি? তুমি তো দরজালের শাশুড়ি। এই অভ্র, তুমি মেরে বলবো কিন্তু। মারলে বুঝি ফারিয়া তোমায় ছাড়বে? কেন মারবে শুনি? আমি তার ভাবি বর। এই তোমায় না বলেছি আমি তোমায় বিয়ে করব? ধুর, মজা কেন করছো শুনি? আমাকে নিয়ে মজা করো না প্লিজ, আমি এটা মানতে পারবো না। আচ্ছা, কোনো দিন বলবো না। ওকে। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে আছি দুজনেই। হঠাৎ নীলা আমার হাতের উপর হাত রেখে আমার চোখের দিকে কেমনভাবে তাকিয়ে, করো না আমায় বিয়ে। উফ আল্লাহ, মেয়েটা এত মজা করতে পারে না। দাঁড়াও, দেখাচ্ছি মজা। আচ্ছা, তোমায় বিয়ে করলে আমার কি ফায়দা শুনি? তোমার সব কাজ করে দেবো। সারাদিন টিউশন করে আসার পর তোমার পা টিপে দিব, কপাল মালিশ করে দিব, আরো অনেক কিছু। ধরো তুমি পা টিপছো আমার, তখন আমি তোমায় লাথি মেরে দিই। তখন আমিও ঘুরে একটা লাথি দিয়ে দেবো। বলে দিলাম। ইস, আমার এরকম বউ চাই না। তবে কিরকম বউ শুনি? তাকে দেখতে হবে খুবই সাধারণ এক মেয়ের মতো, যে আমাদের আয়ের সামর্থ্য নিজেকে ঠিক রাখতে পারবে। সকাল বিকাল আমার অনেক খেয়াল রাখবে, যাকে দেখলে সব কষ্ট মিলিয়ে যাবে এক মুহূর্তে। তার গালে হালকা টোল থাকবে, একটু গোলুমুলু হবে, যাকে দেখলেই মনে হবে যে জড়িয়ে ধরি। ওলে বাবালে, তাহলে তো তোমায় প্রেম করতেই হবে দেখছি। নীলা, আমি ভালোবাসার বিশ্বাসী, প্রেমে নয়। ও, তাহলে বুঝি তোমার ভালোবাসার কোর্স শেখানো লাগবে আমায়? দূর, কি যে বলো। নীলা আমার আরও ক্লোজ এলো। নীলা এবার ভয়ে ভয়ে আমার জামার একটা বোতাম টেনে ধরে, অভ্র, কিছু বলার ছিল যে তোমায়? জি বলো। ভয় লাগছে খুব। আরে ভয়ের কি আছে বলো। আই 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 কি? আ- আ- আই? না মানে, কাল তুমি বিয়ে করবে না কিন্তু ফারিয়াকে? আচ্ছা। আবারও নীলা আমার চোখের দিকে তাকিয়ে, খুব ভালো লাগে তোমায়। আমারও খুব। তাই বুঝি? জি। এই চলো, সন্ধ্যা হয়ে গেছে তো। জি। এইবার আমরা দুজন বাসায় চলে এলাম। আমি আমার বাসায় এসে বের হয়ে গেলাম টিউশনি পড়াতে। টিউশন পড়িয়ে বাসায় আসছি, ঠিক তখন আমার সামনে একটা গাড়ি থামিয়ে কে যেন নামলো। আরে, এ তো ফারিয়া। আমি ওকে দেখেই ছুটে পালানোর চেষ্টা করলে ও চোখ থেকে আড়াল হতে পারলাম না। ফারিয়া সোজা এসে আমার দুটো হাত ধরে গাড়ির ভিতর বসিয়ে দিল আর গেট বন্ধ করে দিল। সব কাজ তুলে দিয়েছে। ফারিয়া আমার পাশে বসে আছে। আমি পুরাই ভয় কাঁপছি। ফারিয়া আমার দিকে তাকিয়ে আমার বুকের মাঝে হাত রেখে, এই অভ্র, আমি কি দেখতে খারাপ? না না, আপনি তো অনেক ভালো, প্লিজ আমাকে যেতে দিন। তাহলে আমাকে বিয়ে করতে প্রবলেম কি? না না, মানে আমি বিয়ে করতে পারবো না। এই, আমি দেখতে বাজে না আমার টাকা নেই? তোমার কি চাই? দেব, বাংলো, গাড়ি, আমার যা আছে তাই দেব। সে তো অন্য কাউকে দিতে পারেন, আমাকে কেন? আমার মতো প্রচুর ছেলে তো আপনার পিছনে পড়ে আছে। আমার চেয়ে তোমায় লাগবে বাবু। এই কে বাবু? আর আমার মতো এতিমকে ব্যবহার করতে আপনার একটুও বিবেকে লাগছে না? আচ্ছা, আমি মানছি অভ্র, তোমায় অনেক কটু কথা বলছি, সরি। এখন আমার বিয়ে করতেই হবে তোমায় অভ্র। না, আমি পারবো না। ফারিয়া এবার সিটের উপর একটা জোরে থাপ্পড় মেরে, আরে প্রবলেমটা কি তাহলে? আমি কি বলবো না বলবো ভেবে পাচ্ছি না। আইডিয়া, আমি নীলাকে ভালোবাসি আর ওকে আমি বিয়ে করতে চাই। ফারিয়া হো হো করে হেসে উঠল। তুমি বিয়ে করবা নীলাকে? আবার বিয়ে? কেন? কেন মানে এটাই, তুমি যার সাথে ফ্রেন্ডশিপ করতে এত দ্বিধাবোধ করছিলা, তার সাথে ভালোবাসা? বিয়ে তো দূরে থাক। কেন, আমি কি কাউকে ভালোবাসতে পারি না বুঝি? ফারিয়া কিছুক্ষণ চুপ থাকার পর, ওকে, আমি মানতে পারি যদি ওকে তুমি আই লাভ ইউ বলতে পারো। মানে? মানেটা সহজ, ফোন কলে। এটা কেমন কথা? আমি সবার সামনে ভালোবাসি বলবো নাকি এত সস্তা? তার মানে আমাকে তোমার বিয়ে করতেই হবে। ম্যাম প্লিজ আমাকে ছেড়ে দিন। এই চুপ, এতিমের বাচ্চা। আমি সাথে সাথে ভয়ে চুপসে গিয়ে মাথা নিচু করে কান্না করতে লাগলাম। ফারিয়া এবার নীলাকে ফোন দিল আর আমার হাতে ফোন দিল। আর আমি এবার ভাবলাম, নীলা তো আমার গুড ফ্রেন্ড, ও
ওকে তো আই লাভ ইউ বলাই যায়, তাই না? একটা ফ্রেন্ড হিসাবে। হ্যালো নীলা। এই কুত্তা, তুই ফারিয়ার সাথে কি করো সাহেব? তোর আজ খবর আছে। আচ্ছা ছাড়ো এসব কথা। আই লাভ ইউ নীলা। কি বললে অবশ্য? আই লাভ ইউ। ফারিয়ার সাথে সাথে আমার হাত থেকে ফোন কাড়িয়ে গেট খুলে চিৎকার করে, গেট আউট ইডিয়েট। ধন্যবাদ। বাই দ্য ওয়ে, এসির হাওয়াটা দারুণ। ভাইরে, ফারিয়া রেগে আরো আগুন হয়ে গিয়েছে। ফালতু। সমস্যা নাই, যার যেমন মেন্টালিটি। মানে? স্ক্রু ঢিলা। সাথে সাথে ফারিয়ার গাড়ি থেকে নেমে ছুটে আমার কাছে এসে আমার জামার কলার ধরার চেষ্টা করলো। তরবড় করে নিজের টাল সামলাতে না পেরে আমার শরীরের উপর পড়ে গেল। সাথে সাথে ফারিয়া আমার বুকের মাঝে দু হাত রেখে ফারিয়া আমার চোখের দিকে তাকিয়ে রেগে জ্বলে পড়ে। মাঝে মাঝে কি মনে হয় জানিস তো? কি? তোকে মেরে ফেলে ঠিক তারপরে মনে হয় তুই আমার ভালো লাগার এক প্রিয় মানুষ। এটা শোনার সাথে সাথে আমি ফারিয়াকে এক ঝটকা দিয়ে, লিমিট ক্রস করছেন ম্যাম, এটা বলে সোজা বাসায় চলে এলাম। বাট বাসায় ঢুকলাম না। বাসার একটা পাশে অন্ধকারে বসে আছি আর ভাবছি ফারিয়া কেন আমার সাথে এমন করছে। হঠাৎ দেখলাম কে যেন একটা মেয়ে আমাদের বাসার দিকে হাতে খাবার ঠোঙ্গা নিয়ে আসছে, মুখে মাস্ক লাগালো। তার মানে এই মেয়েই সে, যে মেয়ে আমাদের বাসায় প্রতিদিন এখন খাবার দিয়ে যায়। আজ না খালে পাইছি, আজ ধরবো এই মেয়েরে। আমি বাসার একটা কোণে দাঁড়িয়ে আছি। মেয়েটা বাসা থেকে বাইরে বের হয়ে হাঁটতে লাগলো। আমি ওর পিছন পিছন হাঁটছি। দূরে ওই একটা অন্ধকার জায়গা আছে, ওইখানে গিয়ে ঘিরবো। ওই জায়গাটা যাওয়ার মাত্রই আমি মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালাম। এবার চিৎকার করতে যাবে, ঠিক তখনই আমি ওর মুখ চেপে পাশের এক গলিতে নিয়ে গিয়ে মাস্ক খুলে টর্চ লাইটটা মুখে মারতেই আমি পুরাই আশ্চর্য। নীলা। নীলা কেমন ভয়ে চোখ বন্ধ করে আছে। ও মনে করছে হয়তো অন্য কেউ। আরে আমি অভ্র। নীলা এবার আস্তে আস্তে চোখ খোলে। তুমি আমায় এইভাবে? আমি নীলার উপর জোর করে চেপে আছি। নীলা এবার পিছন থেকে হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। তার মানে তুমি আমার বাসায় প্রতিদিন খাবার দিয়ে যাও? জি মিস্টার, জানেন তো ঠিক কবে থেকে আমি আপনাকে ভালোবাসি, কিন্তু মুখ ফুটে বলতে পারিনি। তবে যাই হোক, আপনার মুখ থেকে কথাটা শুনে খুব ধন্য মনে হচ্ছে নিজেকে। বাদ দাও এসব কথা, আগে বলো প্রতিদিন আমার বাসায় খাবার দিয়ে যাওয়ার মানে কি? বারে, আমার বরটা আমার দেওয়ারগুলো আর ননদটা না খেয়ে থাকবে, তা হয় নাকি? ওই তোমার বরকে? দেখবা কি আমার বর? না, দেখতে চাই না। আমি কারোর বর না, ওকে? মেরে ফেলবার আর একবার এমন কথা বললেন। সিরিয়াসলি আমি কারোর বর হতে পারবো না। এই, এটা বলে আমার মাথা চেপে ধরলো আর আমার মুখের দিকে তাকিয়ে, ভালোবাসি যে তোমায় খুব। তো আমি কি করব? কুত্তা, এতটুকু রোমান্টিক নাও তুমি। ওটা আবার কি? নীলা এবার আমার ঠোঁটের উপর ঠোঁট চাপানোর ট্রাই করতে আমি না না করতে লাগলাম। এই মেয়ে, তুমি আমার দেহ পাবে বাট মন পাবে না। নীলা আমার চুল টেনে, আমার যে 2টা লাগবে। পারবো না দিতে। না দিলে জোর করে নিব। এই ছাড়ো ছাড়ো, এই অন্ধকারে এইভাবে আমায় একা পেয়ে ইজ্জত নিও না প্লিজ। আমি এনেছিলাম নাকি এই অন্ধকার গলিতে? ছাড়ো প্লিজ, ছাড়ো। আজ একটু ভালোবাসতে দাও। না, ভালো লাগছে না, ছাড়ো। এটা বলে আমি নিজেকে ছাড়িয়ে নিলাম। ভাইরে, নীলার দিকে তাকাতেও এখন লজ্জা লাগছে। আমি কোনো কথা না বলে লজ্জায় বাসে এসে বিছানায় শুয়ে পড়লাম। আর সেই নীলার ওই কিসের কথা বরাবরই মনে পড়ছে। আমি তত নিজের আনমনে হাসছি। হয়তো প্রথম ভালোবাসার এটাই ক্রেজি ক্রেজি ফিলিংস।